আমি শুরুটা করতে চাচ্ছি প্রফেসর ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল আপনাকে দিয়েই, এবং যেখানে বলা হচ্ছে যে এই হামলার ঘটনা, তারপর বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা, কিন্তু সর্বদলীয় প্রতিবাদ সভা যেটা ইনকেলাব মঞ্চের পক্ষ থেকে আয়োজনটা করা হয়েছে, সেখানে আসলে সব রাজনৈতিক দলগুলো একাত্মতা প্রকাশ করবে, সেখানে যাবে, এবং আজকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে। প্রতিহত করা যাবে কি চক্রান্তকে? এই প্রতিহত করতে হবে, কারণ যদি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে বাংলাদেশে গণতন্ত্রায়ন এবং যেটা যে জনগণের বাংলাদেশ, সেটাকে ফেরত দিতে গেলে তো এই সমস্ত অপকর্মগুলোকে যদি আমরা প্রতিহত করতে না পারি, তাহলে আপনার সেটাকে নিশ্চিত করবো কী করে? এখানে সবার অন্তত একটা জায়গায় ঐক্যবদ্ধ কণ্ঠস্বর থাকা দরকার যে ওসমান হাদির উপরে আক্রমণটা কোনো ব্যক্তিগত আক্রমণ এটা মনে করবার কোনো কারণ নেই। সেটা হলো যে এটা গণতন্ত্রকামী যারা এই বাংলাদেশকে আগামী নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতন্ত্রের জায়গায় নিয়ে যেতে চান, এবং সেটা যাদের গাত্রদাহের কারণ, এটা যারা বিঘ্নিত করলে যারা লাভবান হতে পারে, এটা তাদের কাজ। তো সেই শক্তিটা তো অপসৃয়মান একটা পতিত শক্তি, অথবা যদি কেউ তারা সংগোপনে যদি এখনও আমাদের দেশের মানুষের মধ্যে থাকে, যদি তারা প্রকাশ্যে চলাফেরা করে, তাদের সেই মুখোশটা উন্মোচিত হওয়া দরকার। আমরা চাইবো যে ওই ঘাতক যিনি, তাকে যেন অচিরেই আমরা সামনে দেখতে পাই, সবার সামনে, এবং তার কাছ থেকে শোনা যাক যে সে কাদের পক্ষ হয়ে কাজটা করেছে। তো সুতরাং এই দুটো জিনিসকে যদি আমরা স্পষ্টপষ্টই সামনাসামনি দাঁড় করাতে পারি, তাহলে অনেক কিছুই পরিষ্কার হবে, এবং সেখান থেকে অন্তত আমরা এই জায়গাতে এগিয়ে পৌঁছতে অন্তত পারবো যে আমাদের গণতান্ত্রিক সুরক্ষার জন্য এবং রাজনীতিকে যদি সত্যিকার অর্থে আমরা সুবাতাস দিতে চাই, তাহলে সেখানে সত্যিকারের গণতন্ত্রের চর্চা এবং এখানে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। এটা শুধুমাত্র ক্ষমতাকে কক্ষিগত করবার জন্য আমরা যে কাজগুলো আমরা করতে দেখছি মাঠের রাজনীতিতে, সেখানে অপসংস্কৃতি, ধর্মের ব্যবহার, এই সবগুলো যেন অনেক বেশি দেখে বসছে। সেগুলো থেকে বেরিয়ে এসে আমরা বাংলাদেশের মানুষের জন্য কী করতে চাই, সেই জায়গাতে যদি থাকা যায়, তাহলে ঐক্যের জায়গাটা অনেকটা সোজা হয়। জি, গোলাম মোল্লা রনি, আপনার কাছে আমি একটু জানতে চাই, সন্দেহভাজন ফয়সাল করিম দাউদ, যাকে এই মুহূর্তে বলা হচ্ছে, এবং সিসিটিভির ফুটেজ রয়েছে, ওই রাস্তা ধরে একটা মোটরসাইকেল চলে গেল, সেটা কোন দিকে গেল, তিনি কোথায় গেলেন, যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলি, ধরতে কি এতটা সময় লাগার কথা কিনা, এটাই শুরুতে একটু জানতে চাই। আমার কাছে মনে হচ্ছে যে পুরো বিষয়টা নিয়ে একটা মিডিয়া ট্রায়াল হচ্ছে, এটা ভালো না। প্রথমত যে ঘটনাটি ঘটেছে, দুর্ঘটনাটি ঘটেছে, এটা অত্যন্ত উদ্বেগজনক এবং দুঃখজনক। এখন এই ঘটনা ঘটার সম্ভাব্য যে কারণগুলো আছে, বলা হচ্ছে এই কারণগুলো, ধরুন এই কাজটি দেশের বাইরে থেকে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ তারা টাকা পয়সা দিয়ে এই কাজটি ঘটিয়েছে। ইজ ভেরি ডেঞ্জারাস। যদি তারা এই কাজটি এই সময়টাতে এভাবে ঘটাতে পারে এবং এত নিখুঁতভাবে, তাহলে আমরা কেউ নিরাপদ না, এবং এটা একটা ভয় ছড়িয়ে পড়বে। দ্বিতীয় অল্টারনেটিভ হলো যে এখানে আমাদের দেশের মধ্যে কোনো রাজনৈতিক অন্তর্ঘাত হতে পারে পরিস্থিতি করার জন্য, এটাও ভালো না, এটাও ভালো না। থার্ডলি হলো যে তার যে নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকা কেন্দ্রিক কোনো বিরোধ হতে পারে, এটাও অশনির সংকেত। ফোর্থ হলো যে তার নিজের সংগঠনের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ হতে পারে। এর কারণ হলো গত 15 মাসে এই বিপ্লবীর যারা আছেন, খুব লাইমলাইটে এসেছেন, তাদের জীবনে একেবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেল বলে ভুল হবে, এত দ্রুত অনেকগুলো পরিবর্তন আসছে। তাদের নেম, তাদের ফেম, তাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি থেকে শুরু করে তাদের যে জীবনযাত্রার যে একটা ব্যাপক পরিবর্তন, যেটি আজ থেকে সেই 1 বছর আগে বা 1.5 বছর আগে আমরা কল্পনাও করতে পারিনি। যেমন ধরুন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এখন উনি যে পরিবার থেকে এসছেন, সেখান থেকে একেবারে চাঁদের দেশে যদি আজকে এই আমরা 3 জন বসে আছি, 1 মিনিটে যদি আমাদেরকে সুমন্তর সু বলে চাঁদের দেশে পাঠিয়ে দেওয়া হয়, চাঁদের দেশে পাওয়ার পরে আমরা দুটো সিংহাসন পেলাম, ওখানে বসে পাবেল ভাইকে বললো যে ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ রাশিয়া, আর আমাকে বলা হলো যে ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা, চাঁদের দেশে বসে আপনি আমেরিকা পরিচালনা করবেন। ওটা আমার কাছে বা পাবেল ভাইয়ের কাছে যতটা মানে যাকে বলা হয় স্বপ্নের মতো মনে হবে, যে টকশো করতেছিলাম, হঠাৎ এমন কি ঘটলো, সুমন্তর সু বললো, আমরা চাঁদের দেশে চলে গেলাম, এবং সেখান থেকে বসে দুজনে দুটো সিংহাসনে বসে আমি আমেরিকা চালাচ্ছি, সে রাশিয়া চালাচ্ছে, এবং আমরা যেভাবে বলছি, আমরা পেরিস্কোপে দেখতে পাচ্ছি, আমরা আয়নাতে দেখতে পাচ্ছি, আমাদের কথা মতো হোয়াইট হাউস চলছে, আমাদের কথা মতো ক্রেমলিন চলছে। ওটা আমাদের কাছে যত না আশ্চর্য, তার চেয়ে বেশি আশ্চর্য এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতো ছেলে, যুবক, তরুণ, বিপ্লবী, তারা অল অন এ সাডেন গিয়ে দেশের 1 নম্বর 5 স্টার হোটেলে গিয়ে হাঁস ভুনা খাওয়া, এর সাথে গুরুত্বপূর্ণ দ্যাট হ্যাপেন, এই ঘটনায় ঘটেছে। আবার ধরুন সে হাঁস খেলো,
ভালো কথা, সেটা না হয় কোনো মতে মানলাম। না, হাঁস অবশ্য নীলা মার্কেটে খেয়েছে, জি। ওদের যেদিন নীলা মার্কেটে না পায় সেদিন সে আসে ওয়েস্ট এন্ডের আরও হচ্ছে ডেঞ্জারাস। সকালে ব্রেকফাস্ট করবার জন্য ওইটা বলছে, হাঁসটাও তো বললাম যে নীলা মার্কেটে যদি সে হাঁস খেত, এটাও না হয় মেনে নিতে পারলাম যে ঠিক আছে, মানে এখান থেকে গাড়ি চালিয়ে সেই মানে বেলি রোড থেকে বা মিন্টু রোড থেকে নীলা মার্কেটে যাওয়া এ মুখের কথা না, হাঁস খাওয়ার জন্য এটা বিশাল একটা অ্যাম্বিশাস ব্যাপার। এখানে একটা জিম করবেটের মতো এরকম একটা আপনার শিকারি না হলে, কিংবা আপনার ওই খুব বড় কিছু না হলে, সম্রাট আকবরের মতো বাদশা না হলে এই ধরনের খায়ের জন্ম নেয় না। আমি ঢাকা শহরে অনেক দিন ধরে থাকি, আমি তো কোটিপতি হয়ে গেছি বলতে গেলে সেই 92-93 সনে। আমার ভিতরে তো কখনো এই দুরাশা জাগিনি যে আমি আমার বাসা ধানমন্ডি থেকে সকালবেলা গাড়িটা চালিয়ে হাঁস ওখানে গিয়ে শুধু হাঁস খেয়ে আসবো। আমার কাছে মনে হয় যে বাসা থেকে আমার যদি কোথাও নাস্তা খেতে যাবো, হেঁটে হেঁটে যাই, গাড়ি নিয়ে কোথাও যাওয়া এটা একটা বিশাল অ্যাম্বিশন, মানে তার জন্য বিশাল অ্যাম্বিশন। আবার সেখানে না পাওয়ার পরে সে যদি নীলা মার্কেটে সেটা না পাওয়ার পরে আসে যদি টিলা মার্কেটে যেত, তাহলে আমরা খুব করতাম। কিন্তু টিলা মার্কেটে না গিয়ে সে সোজা ওয়েস্ট ইন্ডিয়া চলে আসছে। ভাগ্য ভালো, সে যদি ফ্লাইট করে দিল্লির মৌর্য হোটেলে চলে যেত, তাহলে তো সর্বনাশ হয়ে যেত, টেরিবল অবস্থা। তো এই কথাগুলো উদাহরণ হিসেবে বললাম যে এদের জীবনের এরকম পরিবর্তন আসছে ইচ অ্যান্ড এভরিবডি। তো তাদের অনেকের সুন্দর পাঞ্জাবি হয়েছে, পাজামা হয়েছে, গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, তার সাথে সাথে যে আবার অনেকের জীবনে প্রেম, প্রীতি, ভালোবাসা এগুলো যে আসে না, এটা আমি লিখিতভাবে বলতে পারবো না। তো যার জন্য তাদের ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক জীবনে জটিলতা থাকতে পারে। এটা আসলে পুলিশকে আমাদের একটা ব্রিদিং টাইম দিতে হবে। আমাদের দেশের পুলিশকে একটা ব্রিদিং টাইম দিলে তারা সত্যিকার অর্থে একটা জিনিস বের করতে পারতো। কিন্তু আমরা কী করলাম, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে উইদিন 1-1.5 ঘন্টার মধ্যে আমরা বলে দিলাম ভারত থেকে এতজন লোক আসছে। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে দেশের বাইরে থেকে বিভিন্ন মানুষ ইউটিউবে তারা একেবারে মানচিত্রকে বলে দিল এই পয়েন্ট থেকে এইভাবে গুলি করা হয়েছে। এগুলো না মানে সামাজিক মাধ্যমে একটা ভীষণ রকম ইনফ্লুয়েন্সিয়াল। না, কিন্তু পুলিশ, আপনি ব্রিদিং টাইমের কথা বলছেন, পুলিশ কি এই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কাজ করবে? আমাদের তো সামাজিক যোগাযোগ মাধ্যম না, এখন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম একটা ভীষণ রকম মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে আমাদের সকলের প্রতি। আপনি আজ থেকে 5 বছর আগে কল্পনা, আপনাকে নিয়ে যদি তারা বাজে কথা সামাজিক মাধ্যমে একটা ফেসবুক স্ট্যাটাসে দেওয়া হয়, আপনার দেখার দরকার নাই, 10 জন আপনাকে টেলিফোন করবে এবং আপনি ঘুমাতে পারবেন না। দেখেন পুলিশ যে লোকটা তদন্ত করছে, তদন্ত করার পরে দেখলো যে এই যে যুক্তিগুলো সামাজিক মাধ্যমে দেওয়া হলো যে এইভাবে গুলি হতে পারে, এইভাবে হতে পারে, ওটা ওই তদন্ত কর্মকর্তার উপর ভীষণ রকম একটা মানসিক চাপ তৈরি করবে। এবং পৃথিবীতে কখনোই মানে পপুলার বিষয়, ধরেন একটা ডাকাত, গুন্ডা সর্দার, কিন্তু খুব জনপ্রিয়, আপনি তাকে অ্যারেস্ট করতে পারবেন না। গোলাম মৌলা রনি, প্রফেশনালিজমের জায়গায় কি সেটা হওয়া উচিত? আমি এইখানে বসে এই অনুষ্ঠানের হোস্টিংয়ে রয়েছে, এই সঞ্চালনার দায়িত্ব আমি পালন করছি। আমাকে যদি এখন এই অনুষ্ঠান চলাকালীন হাজারটা গালিও দিতে থাকে, এবং করে তো, এটা তো হয়ে থাকে, অশ্লীল মন্তব্য আসে, তাতে কি আমি সেগুলো পড়ে এটার প্রভাব আমি এই অনুষ্ঠানে দেখাবো? সেটা কি উচিত হবে আমার পেশাদারিত্বের জায়গায়? পুলিশ তাহলে কেন সেই প্রভাবিত হবে? আপনার সঙ্গে আপনি যেটা উদাহরণ দিলেন আর পুলিশের আমি যে বিষয়টা বলছি, এটার 1%ও মিল নেই। পুলিশের আপনি বোঝার চেষ্টা করেন এখন বাংলাদেশ পুলিশের কতজন কর্মকর্তা জেলে আছে, ইনক্লুডিং আইজি সহ। 2জন আইজি আছেন আর 3-4 জন বোধহয় আরও তারা আসামি। অ্যাটলিস্ট এসপি থেকে শুরু করে ডিআইজি লেভেলের কয়েকশো পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছেন। জি। এবং এই সেম জিনিসটা বিএনপির আমলে যারা ছিল তারা আওয়ামী লীগের আমলে হয়েছে, আর আওয়ামী লীগের আমলে যারা ছিল তারা একেবারে 14 গোষ্ঠী আন্ডা বাচ্চা সহ হয়েছে। ফলে এই 14 মাসে যারা কাজকর্ম করছে তাদের মানসিক যন্ত্রণাটা আপনাকে বুঝতে হবে। আজ জুলাই হত্যার কথা বলা হচ্ছে, জুলাই আহতের কথা বলা হচ্ছে, কিন্তু যে থানাগুলো পুড়ে গেছে, যে পুলিশগুলো হত্যাকাণ্ডের শিকার হয়েছে, থানাগুলো লুট হয়েছে, এবং যে পুলিশ সারা জীবন আপনাকে প্রোটেকশন দিয়েছে, তাদের অসংখ্য শত শত ওসি এখন হত্যা মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছে। তো সেই পুলিশের একটা কমিউনিটি ফিলিংস আছে। আজ একটা সাংবাদিককে বাজে কথা বললে আপনার খারাপ লাগে, প্রশংসা করলে আপনার ভালো লাগে, তাই না? তো সেখানে যে কোনো এই যে পুলিশ এখন যে ঘটনা ঘটছে, তাকে যদি আমরা সামাজিক মাধ্যমে আগেই এটা পথ তৈরি করে দেই যে দিস অ্যান্ড দিস, তাহলে আসলে তদন্ত কাজে প্রবলেম হয়। এর কারণ হলো কোনো জনপ্রিয় ইস্যুর বিরুদ্ধে যাওয়া যায় না। আপনি দেখেন যারা সেলিব্রিটি হয়ে যায় তাদের জীবনে অনেক অন্ধকার দিক থাকে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে, কিন্তু তারপর তাদেরকে তারা ধরতে পারে না, বিকজ এটা জনমত তাদের বিরুদ্ধে চলে যাবে। এই ক্ষেত্রে আমি মনে করি যে আমি মনে করি যে হাদির সাথে যে ঘটনাটা যেভাবেই ঘটুক না কেন, এটা এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি সব কিছুর জন্য একটা অশনি সংকেত। আর আপনি যদি সত্যিকার অর্থে নতুন আরেকটা ইনসিডেন্ট ঘটাতে না চান, কিংবা এই ঘটনাকে দিয়ে মার্কেটিং বা ব্র্যান্ডিং করতে না চান, কাউকে ভয় দেখাতে না চান, তাহলে অ্যাটলিস্ট এত বড় একটা ঘটনা ঘটছে, পুলিশকে তো আপনি 48 ঘন্টা সময় দিবেন, কিন্তু সেই 48 ঘন্টা সময় না দিয়ে আমরা উইদিন 1-2 ঘন্টার মধ্যেই অ্যাজ ইট ইজ মনে হচ্ছে যে হাদি এখানে আহত হবে না, 2 ঘন্টার মধ্যে সব কিছু ভিডিও ফুটেজ থেকে শুরু করে সেইগুলো সাথে সাথে
আমেরিকা চলে গেল, সাথে সাথে ফ্রান্স চলে গেল, সাথে সাথে ইংল্যান্ডে চলে গেল, এবং আমরা সেটা নিয়ে সবাই মানে বাংলাদেশে টেলিভিশন টকশো ফাটিয়ে ফেলছি, এই অ্যাঙ্গেল থেকে এইভাবে হচ্ছে। আপনি একটা স্বাভাবিক জিনিস চিন্তা করেন, আপনাকে খুব শুটার স্পেশালিস্ট হওয়ার দরকার নাই। আপনি যখন একটা লোক রিক্সায় যাচ্ছে, আপনি রিক্সায় যাচ্ছেন, তার পাশ দিয়ে একটা মোটরসাইকেল আপনাকে ক্রস করছে, অ্যাটলিস্ট আপনাকে এই ক্রসের জায়গা থেকে 3 থেকে 4 ফিট দূরত্ব থাকতে হবে, আদারওয়াইজ আপনি সেই মোটরসাইকেলটা রিক্সার পাশ দিয়ে ক্রস করতে পারবেন না। তো 4 ফিট জায়গা যদি আপনি দূরে থাকেন, একটা মানুষ যদি গুলি করে, তো গুলি করার পর হাত তার কয় ফিট, 2.5 ফিট হাত হলো, সে 2.5 ফিট হাত হলে সে 4 ফিট জায়গাতে গিয়া একদম কপালের বা পিছনের একদম রাইট পয়েন্টে গুলিটা লাগে কীভাবে? এ সোজা একটা প্রশ্ন করে নিজের কাছে। তাহলে মনে হয় না যে ওখানে থামিয়ে দাঁড়া করে একেবারে ঠেকিয়ে পিস্তল খুব কাছে থেকে ঠেকিয়ে যেটাই করা হয়েছে সেই পিস্তল না থাকা পর্যন্ত অত নিখুঁত জায়গাতে ওই জায়গাতে গুলি হয় না। তো এগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে, দেয়ার আর ম্যানি। এই কাজগুলো পুলিশকে সুন্দরভাবে করতে দেওয়া উচিত। আদারওয়াইজ এরকম একটা ঘটনা ধরেন আরেকজনের কাছে ঘটলো, এবং এটা যদি আমরা একবার টলারেট করা শুরু করে দিই, সহ্য করা শুরু করি, জি। কালকে যে আমার সাথে ঘটবে না আপনার সাথে ঘটবে না এটা কিন্তু বলা যায় না। জি, আপনার কথায় হয়তো অনেক মানে আপনি যে ব্যাখ্যাটা দিলেন অনেক যৌক্তিক একটি ব্যাখ্যা হয়তো দিলেন, কিন্তু তারপর আমি একটু এখানে ডাক্তার পাভেল আপনার কাছেও শুনতে চাই, অকাট্য প্রমাণ পেলেই পুলিশ সেই জায়গাটা নিয়ে কাজ করবে, তার আসলে প্রভাবিত হওয়ার সুযোগ কতটা থাকে, আর কোনো একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে সেটার ব্যাপারেও যদি প্রতিবাদ করা হয় তাহলে সঠিক জায়গায় কতটা আমরা আসতে পারবো? সবচেয়ে বড় দুঃখজনক জিনিস কি, আমরা কেন জানি মনে করছি যে আমাদের এই যে সোশ্যাল মিডিয়ার অন্ধকার জগৎটাকে জয় করতে হবে, এটা হচ্ছে সবার জন্য প্রত্যেকেরই একটা আকাঙ্ক্ষা। আপনি দেখবেন যে ডাকসুর ভিপি এই ঘটনা ঘটার সাথে সাথে উনি একটা পোস্ট দিয়ে ফেললেন, এবং তার সেই সমর্থনে ওই যে আসনটি ঢাকা 8 আসনের একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রার্থী একজন, যিনি সঙ্গতভাবেই তিনি যেহেতু ওই নির্বাচনী আসনেরই একজন প্রতিদ্বন্দ্বী ছিল ওসমান হাদি, তাকে দেখতে উনি হাসপাতালে গেছেন অনকার্টিসি। এবং সেটি যাওয়ারই কথা। এবং সেখানে তিনি কিসের সম্মুখীন হলেন? এটিকে কোনো কালচার, এটিকে কোনো আপনাকে সভ্য দুনিয়ার চর্চা বলবেন আপনি? এবং সেখান থেকে তো মিডিয়াল ট্রায়াল তো সেখানেই হলো, তাই না? এই দুটো জিনিসকে যদি আপনি আখ্যানে করেন, ডাকসুর নির্বাচিত ভিপি তিনি একটা কাজ করলেন, এবং তার সাথে সাথে একটা তাকে সেটাকে রেসিপ্রোকেট করার জন্য, সেটাকে অগমেন্টেশন করার জন্য কিছু ব্যক্তি সে বা কিছু তার সাথে, আমি খুব দুঃখের সাথে বলি যে কয়েকজন ঠিক নারীও ছিলেন সেটার সাথে, তাদেরকে দেখলাম আমরা, তারা সমস্যাটা চিৎকার করছেন সেখানে। এবং আজকে এটা সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে দিয়ে যারা মির্জা আব্বাস সাহেব কিন্তু এটা খুবই ব্যথিতভাবে উনি বলেছেন যে আমি ওসমান হাদির এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উনি এত বেশি মর্মাহত হয়েছেন যে তার কাছে নিজের কাছে মনে হচ্ছে যে এটাকে উনি কীভাবে এটাকে রিসিভ করবেন। সেই জায়গাতে উনি কিন্তু মানে এটা একটা সাধারণ একটা, যার ভেতরে মনুষ্যত্বের বিন্দুমাত্র অনুভূতি থাকে, তাহলে সেখান থেকে যে অভিব্যক্তিটা প্রকাশ করা যায় উনি সেটাই করেছেন। কিন্তু এর মধ্যে রাজনীতি ঢুকে গেল। সে রাজনীতিতে হলো কি তাৎক্ষণিকভাবে কিছু একটা করে ফেলি, কারণ প্রকৃত অপরাধী চিহ্নিত হওয়ার আগে আমি একটা ট্রায়ালের মধ্যে দিয়ে অপরাধী বানাবার একটা চেষ্টা করলাম। আমি সে সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট এবং তার সাথে বট বাহিনীর যে সমর্থন, অজ্ঞাত এবং যারা সবসময় অন্ধকার জগৎ থেকে যাদের বিচরণ, আর যাদের প্রত্যেকটা কাজ হচ্ছে যে তিনি যাদেরকে পছন্দ করেন তাদের পক্ষ গিয়ে দাঁড়ানো, আর যারা তাকে অপছন্দ করতে বলে এটা কিন্তু বিবেক দিয়ে চলে না, সেখানে গিয়ে গালিগালাজ করার থেকে সব কিছু করে আসতে হবে। এই যে সংস্কৃতিকে যারা পৃষ্ঠপোষকতা দেন তাদের ব্যাপারে যদি জনগণ বলবো না, আমি জনগণ তো একটা খুব বড় শব্দ হয়ে যায়। এই যে যারা সত্যিকার অর্থে বিবেকবান মানুষ, অন্তত তারা সোচ্চার শুধু নন, ওই সমস্ত জায়গাগুলোকে প্রত্যাখ্যান করতে শিখুন। তা না হলে আগামী দিনে এই রকম ঘটনার মুখোমুখি আমাদের প্রত্যেককেই হতে হবে। কার জন্য কোথায় কি লুকিয়ে আছে কেউ বলতে পারবে না, কারণ এদের চেষ্টার মধ্যে সেটা নেই। দেখবেন খেয়াল করে যে আজকে একজন অতীত রাজনৈতিক নেতা তিনি জামায়াতে ইসলামে যোগদান করছেন, এবং তিনি কিন্তু এই জুলাই অভ্যুত্থানকারীদেরকে এই পতিত স্বৈরাচারের প্রধানমন্ত্রী যতটা বড় রাজাকার বলেছেন তার চেয়ে অনেক জোরে শক্তিশালী কণ্ঠে কিন্তু তিনি তাদেরকে বলেছেন। আপনি যদি ইউটিউবে যদি সেটা দেখেন, যেটা আপনি খুঁজে পাবেন, তাহলে আমরা যাচ্ছি কোথায়? তার মানে কি যে যেহেতু উনি বিএনপির বিরুদ্ধে কথা বলবেন, সুতরাং তাকে আমি দলে নিয়ে নেব। উনি সেই জুলাই অভ্যুত্থানে তার অবস্থানটা যাই হোক না কেন, এই জায়গায় আমরা কোনো নীতিবোধ কাজ করবে না। তাহলে আমরা রাজনীতিকে কোথায় নিচ্ছি, আমরা আমাদের রুচিবোধটাকে কোথায় নিচ্ছি, আমরা কোনো একটা মর্মান্তিক ঘটনাকে ব্যক্তিগত এবং দলীয় প্রয়োজনে কি ন্যাক্কারজনকভাবে ব্যবহার করছি, এটাই কি আমাদের সংস্কৃতির অংশ হয়ে যাবে? আমরা এটাকে মেনে নেব, আমরা এতে অভ্যস্ত হতে হবে এই কারণে যে আমি যদি সেটার প্রতিবাদ করি তাহলে আমাকে ফেসবুকে এসে গালিগালাজ করবে। এই ফেসবুকের গালিগালাজের ভয়ে ভীত হয়ে
আমরা যদি সেই অদৃশ্য বট বাহিনী তাদেরকে চিনবেন না, যাদের অদ্ভুত অদ্ভুত আইডি নিয়ে চলাফেরা করে, সেগুলোর জন্য আমাদের দেশের যে আমরা বলি যে আইসিটি মন্ত্রণালয়, বিটিআরসি, এরা নীরব দর্শক। তারা কিন্তু একবার খুঁজবার চেষ্টা করে না যে ওই আইডিতে যে পরিচালনা করছে তার এই যে সেল নাম্বারটা ছেড়ে ব্যবহার করা হয়েছে সেটা কি রেজিস্টার্ড কিনা, কার নামে রেজিস্টার্ড, এটা থাকতে হবে তো, তাই না? কোনো একটা সোশ্যাল মিডিয়া আইডি খুলতে গেলে আপনাকে তো একটা নাম বলতে হয়, আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হয়। এটা খুঁজে বার করা কি এত কঠিন কাজ? দুটো একটাকে ধরে বুঝিয়ে দিত যে এই বট বাহিনীর সংযোগ কার সাথে আছে। অথবা এটাও যদি আমি বলতাম যে আমার জাতীয় পরিচয়পত্রে আমার যে নাম আছে সেই নামের বাইরে অন্য কোনো নাম দিয়ে কারো ফেসবুক আইডি খোলার কোনো সুযোগ নেই। এটুকুর মধ্যে তো কোনো গোপনীয়তার কোনো জায়গা নেই। আমার নিজের আত্মপরিচয়টাকে গোপন রেখে কেন আমি ফেসবুকে অ্যাক্টিভিটি চালাবো? জি, আমার প্রশ্নটা সেখানেই ছিল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বা আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বললাম না, যার যেটা করবার কথা, যেখানে আমরা যদি কর্তৃপক্ষ বলি, সে যদি সেটা করে, সে কি আসলে যোগাযোগ মাধ্যমের উপর ডিপেন্ড করবে কিনা, এবং সেই ন্যারেটিভ থেকে সে কাজ করলে তো আসলে কাজটা সঠিক হবে কিনা। রনি যে কথাটা বলছিলেন, জি, যেটা হয় একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে দেয়। মানে আমি বলছি যে আমি হত্যাকারীকে চিনিয়ে দিচ্ছি, মার্ডারকে চিনাচ্ছি, গুলি বর্ষণ করেছে যে তাকে চিনিয়ে দিয়েছে, ধরছো না কেন? তো এই ব্যাপারটাকে এরকম না করে অন্তত কিছু আপনাকে তো অপেক্ষা করতে হবে যখন এখন একটা অপকর্ম ঘটে যাবে, সে অপকর্মের পর মুহূর্তে পুলিশ সেটাকে খুঁজে বের করবে। অথবা আমার বাড়িতে চুরি হবে, আমি 1 ঘন্টা পরে বলবো যে আমাকে চোরাই মালসহ চোরকে ধরিয়ে দেওয়া হচ্ছে কিনা, সেটা তো আলাদা জিনিস। তবে হ্যাঁ, এর সাথে আমি এটাও বলবো, রাজনীতিতে এই ঘটনা কিন্তু একটা ইঙ্গিত বহন করে। হাদি কিন্তু ব্যক্তি হাদিকে আক্রমণ করেছে এটা আমি দেখি না, আমি এটাকে সামষ্টিক জায়গা থেকে দেখতে চাই। অর্থাৎ যারা জুলাই অভ্যুত্থানকে সমর্থন করে স্বৈরাচার বিতরণের ভূমিকা রেখেছিল এবং আগামী দিনে যারা বাংলাদেশের অধিকারটা তার জনগণকে ফেরত দিতে চায় একটা নির্বাচনের মধ্য দিয়ে, তাদের এই শক্তিটাকে একটা ভীতি প্রদর্শনের চেষ্টা আছে, এর মধ্যে দিয়ে বিরতকরণের চেষ্টা আছে। এবং একই সাথে সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে একটা ওয়ার্নিং বা তাদেরকে একটা সিগন্যাল দেওয়া যে তোমরা বাবা কেউ কিন্তু নিরাপদ নাও, আমরা কিন্তু যে কোনো ব্যক্তি ওই মোটরসাইকেলে এসে কিন্তু এরকম কাজ করে দিতে পারি। আপনি মোটরসাইকেলে গুলি বর্ষণ দেখেছেন, এটা পেতে রাখা বোমা বর্ষণই যে পরের দিনে হবে না, স্নাইপার দিয়ে অনেক দূর থেকে শ্যুট করে যে হত্যাকাণ্ডটি হবে না, সেটা তো বলা যাবে না। সচেতনতার সব জায়গায় দরকার আছে। আইনশৃঙ্খলা বাহিনীর সবচেয়ে বড় শক্তিটা থাকে কি তাদের সোর্স। তারা কিন্তু ওই গোপন খবরগুলো সেই টি স্টলে, কোনো একটা আড্ডাতে, এই কথোপকথনে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী বা যারা এই সমস্ত কাজ পেশাদারিত্বের মধ্যে দিয়ে করে, ভাড়াটে হিসেবে করে, তাদের খোঁজ খবর এরা কিন্তু খুব ভালো করে জানে। এদেরকে সক্রিয় করা, এদের কাছ থেকে তথ্য অনুসন্ধানের কাজগুলোকে আরও দ্রুততার সাথে করা, অন্তত কিছুটা পেশাদারিত্ব দেখাবার কিন্তু দায় তাদের অবশ্যই রয়েছে। জি, এবং এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে অনেক প্রশ্ন উঠেছে যে আসলে তারা কি কাজ করছে। আমি গোলাম মাওলা রনি, আপনি নয় বলতে শুরুই করুন, আপনাকে কিছুটা শুনে আমরা বিরতিতে যাব, ফিরে এসে আবারও শুনতে চাই। জি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জায়গাটায় মানে একদম 50 লাখ টাকা দিয়ে দেওয়া হবে যে ধরিয়ে দিবে, এটা হয় কি আসলে আমরা ওই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করি। এখন এখানে যে ঘটনাটা ঘটেছে, মূল কাজটা করবেন ইনভেস্টিগেটিং অফিসার যিনি হবেন আইও। তো এটার জন্য প্রাথমিক এফআইআর হবে সংশ্লিষ্ট থানাতে। থানা যদি এটা মনে করে যে এটা আমি তদন্ত করতে পারবো উইদিন মাই জুরিডিকশন এবং আমার যে এক্সপার্টিস আছে এটা তারা সম্ভব, তা না হলে তারা এটা করবে কি সুপারিশ করবে। সুপারিশ করে আইদার সেটা ডিবিতে দিবে, অথবা এটা সিআইডিতে দেবে, অথবা পিআইবিতে দেবে। পুলিশের অনেকগুলো ইউনিট রয়েছে এবং এই টোটাল কাজটা করার জন্য, মানে এটা একটা তদন্ত শুরু করার জন্যই মূলত তাদের আসলে 48 ঘন্টা সময় লাগে। এবং আমাদের বাংলাদেশে অসংখ্য ঘটনা এরকম প্রতিটা থানাতে ঘটছে। ধরেন আজকে জনাব হাদি একজন সেলিব্রিটি, কিন্তু তাকে যেভাবে মানে শ্যুট করা হয়েছে, তার সে ধরুন ওই মেয়েটাকে যেটাকে গ্যাং রেপ করা হয়েছে শরীয়তপুরে, তো সেটা তো কম মর্মান্তিক নয়। কিংবা যে মানুষটিকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে, মেঘনা নদীতে তার লাশ 3 দিন পরে ভেসে উঠেছে, এরকম শত শত ঘটনা তো অহরহ ঘটছে। সব কাজ তো পুলিশ করছে, সব তো মিডিয়াতে আসছে না। এবং পুলিশের একটা নর্মাল মানে প্রসিডিউর আছে, ওয়ার্কিং প্রসিডিউর আছে। তো সেই প্রসিডিউর অনেক ঘটনা ঘটে, যে ঘটনা অনেক সময় এসপি পর্যন্ত আসে না। কিন্তু আমাদের মিডিয়ার একটা ট্রেন্ড হলো কি, আমরা সে মানে এখানের যে কন্ট্রাক্ট, এই যে জনাব হাদির যে ঘটনাটা, এই ব্যাপারে সংশ্লিষ্ট থানা, মানে যে এলাকাতে অকারেন্সটি করছে সেই থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা, হি ইজ দ্য রাইট ম্যান, তিনি একেবারে নিখুঁতভাবে আপনাকে বলতে পারবেন। কিন্তু আপনি যদি স্বরাষ্ট্র সচিবকে জিজ্ঞাসা করেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞাসা করেন, তাকে কিন্তু সেই ওসির সাথে কথা বলে আপনাকে ফেস করতে হয়। তো আমরা করি কি, আমাদের একটা ট্রেন্ড হলো যে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, আপনাকে সব জানতে হবে, সব বুঝতে হবে, সব কথায় রেসপন্ড করতে হবে। আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, ডাজ নট ম্যাটার, আপনাকে যে তহসিলদারের অফিসে যেটা পিয়ন ঘুষ খেয়েছে, এটার ওর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে।
তারপর দেখা গেল যে ওই বাংলাদেশের কোনো একটা জায়গাতে ছোট একটা পটকা ফুটেছে, এই জন্য ইনুস সাহেবকে জবাবদিহি করতে হবে। আমাদের এই মন মানসিকতাটার কারণে কী হলো, অনেকগুলো ঝামেলা তৈরি হয়ে যায়, প্রচণ্ড রকম ঝামেলা। এটা মানে আমি মনে করি যে আমাদের যারা সংবাদপত্র জগতে আছেন তাদের খুবই দায়িত্বশীল হতে হবে। দায়িত্বশীল হতে গিয়ে যে মানুষটি জানে না, এখন উনি একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, উনি এই বিষয়গুলো যেখান থেকে সূত্র, সেই সূত্রতার জায়গা থেকে যদি অফিসার জিজ্ঞাসা করতেন, অফিসারকে জিজ্ঞাসা করতেন, যদি সেখানে কোনো যাকে বলা হয় কোঅপারেশন না পেতেন, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞাসা করা যায়। কিন্তু আমরা সরাসরি গিয়ে একেবারে বিগ বসকে তাকে জিজ্ঞাসা করছি, ফলে না, এদেরকে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা সব জানবেন কি জানবেন না সেটা একটা ভিন্ন প্রশ্ন, কিন্তু তাকে তো সামাল দিতে হবে মানুষের যে জানবার যে জায়গাটা বা মানুষের যে শুনুন, আমাদের জি। আকাঙ্ক্ষাটা আমরা তৈরি করি মিডিয়া। মূলত ধরেন আমাদের একসময় স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন আলতাফ হোসেন চৌধুরী, ওনার একটা বক্তব্যের জন্য জি, উনি খুব সেই বক্তব্য নিয়ে অনেক বেশি আলোচিত সমালোচিত বলবো তিনি বা হয়েছিলেন। কাহিনীটা আমি বলবো, বিরতি হ্যাঁ। থেকে ফিরে এসে আপনাকে এই জায়গাটাই শুনবো। মনোরণী, আপনি বলছিলেন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্ব সেই জায়গাটা জানতে চেয়েছিলাম। আপনি এক সময়কার 2001 থেকে 6 স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছিলেন। মানে আমি দুটো ঘটনা বলবো। প্রথমত আলতাফ চৌধুরী যে কথার জন্য খুব সমালোচিত হয়েছেন, আল্লাহর মাল্লা আল্লাহ নিয়ে গেছে। তো এই কথাটা যেদিন দিন উনি বলছিলেন, দুর্ভাগ্যজনক ঘটনা হলো সেদিন মেন্টালি তার একমাত্র সন্তান সেদিন মারা যায়, দুর্ঘটনায় মারা যায়, এবং তিনি সেই লাশ দাফন করে ওই অবস্থাতে এসে সাংবাদিকদের সঙ্গে ওই কথাটা বলছিলেন। তো তার নিজের সন্তান দুর্ঘটনায় মারা গেছে ওই দিনই, এবং সেই দিন ওই যে তার যে প্রবোধ যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, সবাই তার একমাত্র সন্তান, একমাত্র ছেলের সন্তান মরে গেছে। তো ওই অবস্থায় সাংবাদিকরা দেখা গেল যে তার মুখের ওই ভাষাটা নিয়ে তার বিরুদ্ধে যে তাকে যেভাবে অত্যাচার করা হয়েছে, এটা একটা মানুষের জন্য এসে আর হৃদয় বিদারক হতে পারে না। নির্মম একটা কথা, ভীষণ রকম একটা নির্মম। এইটি ঘটনা যখন আমিও পার্লামেন্টে একবার এটা নিয়ে আমি একবার স্যাটার করেছিলাম, কিন্তু পরে যখন আমি প্রকৃত ঘটনাটা জানলাম, আমি তার বাড়িতে গিয়েছি এবং তার সেই সন্তানটাকে দেখলাম যে একমাত্র সন্তান এইভাবে মানে দুর্ঘটনা যেই দিন মারা গেছে, এবং ওই দিনই তাকে এই সাংবাদিকরা তার মুখ থেকে কথাটা বের করে ফেলছে। তো এরকম অনেক ট্র্যাজেডি ঘটে যে আমরা রিয়েল জায়গাতে না গিয়ে অন্য জায়গাতে যাচ্ছে। এখন দেখা গেল যে হাদির এই বিষয়টিতে দেখা গেল একজন নিউরো সার্জন, হি ইজ দ্য রাইট ম্যান এই কথাটা বলার জন্য, কিন্তু ওখান থেকে যে কোনো একজন দর্শক, আমি গোলাম মোল্লা রনি সেখানে গেলাম, আমি নট এক্সপার্ট। তো দেখা গেলো আমি ওখান থেকে বের হলাম, বের হয়ে যেহেতু আমার একটা মিডিয়া ফেজ আছে, সবাই আমার কথা বললো, আমি একটা কথা বললাম, ওটা নিয়ে সারা বাংলাদেশ লাফাতে থাকলো। তো আসলে আমার মনে হচ্ছে যে কোনো একটা ব্যাপারেই আমরা যারা সামাজিক মাধ্যমে আছি আমাদের সবারই দায়িত্বশীল হতে হবে, বিকজ আমাদের কথা মানুষজন শোনে। তো সাংবাদিকরা সেই জিনিসটা বোঝা হচ্ছে যে এরকম একটা ঘটনা ঘটছে, তারা যদি একজন সেই যাকে বলা হয় পথকুলি ট্রাস্ট, সেই পথকুলি ট্রাস্ট টোকাই যেটাকে বলা হয়, সেই এখন অনেক ইউটিউবারের নাম হয়ে গেছে টোকাই ইউটিউবার, অনেকজনের নাম হয়ে গেছে নানা রকম আজে বাজে। এখন তারাও যে ভাষায় কথা বলে, মূলধারার গণমাধ্যমরা যদি একই ভাষায় কথা বলে তাহলে তো হবে না। এখন এই যে অনেকে যেমন মির্জা আব্বাস সাহেবকে নিয়ে যে ঘটনাগুলো ঘটলো, এটা তো একটা মানুষ, প্রবীণ মানুষ, সারা জীবন রাজনীতি করেছেন, ঢাকার মেয়র ছিলেন, অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন, একজন মন্ত্রী ছিলেন, তারপর শেষে এত বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, তার এই পরিণত বয়স শেষে যদি তাকে আরোপ করা হয় তার নাতির বয়সী একজন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, ওখানে ইলেকশন হলে সে 5,000 ভোট পেবে কিনা বা পেত কিনা, এটা নিয়েও আই এম ইন ডাউট। এখন গোলাম মোল্লা রনি, এখানে আসলে আমি আপনার কাছে আবারও ফিরবো। আমি ডাক্তার পাভেল আপনাকে একটু এখানে শুনতে চাই যে যারা এখানে এইরকম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, তারা সবাই কি হুজুগের হাওয়ায় মেতে উঠে লিখছেন? সবাই কি না বুঝে টুঝে একটা কিছু লিখছেন, নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা বিশাল বাহিনী কাজ করছে? আপনারা বিভিন্ন সময় বট বাহিনী বলে থাকেন, সেভাবে লিখছে, কার্ড বানাচ্ছে। বট বাহিনীর সাথে পরিচয় আপনার হয়নি? আপনাদেরও আমি তো শুনি যে কোনো একটা নারী যদি প্রগতির জায়গা থেকে তার স্বাধীনতার কথা যদি বলে, তাহলে আপনি কিছুক্ষণের মধ্যে বুঝবেন যে বট বাহিনী কাকে বলে আর কি, আপনি নিজে টের পেয়ে যাবেন। এটা আপনি যদি সেই অভিজ্ঞতা না হয়ে থাকে, আপনি তো অভিজ্ঞতা না হয়ে থাকলে বলবো যে আপনি সৌভাগ্যবতী। আমি প্রশ্নটা হচ্ছে যে রনি যে কথাটি বলছিলেন, সেটা হলো যে এটা হয় কি যেন খ্যাতির একটা আকাঙ্ক্ষা থাকে মানুষের। সেটা যদি এরকম হয়, আমরা তো আগে ঠাট্টা করে শুনতাম, যেমন ফেসবুক যখন নতুন চালু হয়েছে তখন এক ভাবি আর এক ভাবিকে টেলিফোন করে বলতেন যে কী ভাবি এত বড় একটা প্রজেক্টটা লাইক দিলেন না। অর্থাৎ এই সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক, এখানে ওই যে কয়েকটা আইকন ওখানে রেখেছেন যে লাইক, কমেন্ট, শেয়ার, এটি আমাদের অস্থি মজ্জাকে অতিক্রম করে মস্তিষ্ক পর্যন্ত চলে গেছে। আপনি সাবকনশিয়াস মাইন্ডে এটা কিন্তু দোষ দিয়ে লাভ নেই, এটা কিন্তু এক ধরনের অবসেশন। ফেসবুক এর যে তার সাথে আমাদের বলতে পারি যে এটাতে খুব বেশি নেশাগ্রস্ত হয়ে যাওয়াটা, এটা একটা আজকে মেডিকেল প্রফেশনের সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে একটি স্বীকৃত অসুখের নাম। এটা একটা অসুস্থতা।
আমরা সাবকনসিয়াসলি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে হঠাৎ করে খুললেই আপনি মনে হবে যে আপনি ফেসবুকে যাই, নতুন কিছু হলো কিনা, আমি যে পোস্টটা দিয়েছি আমার লাইক কয়টা হলো, শেয়ার কয়টা হলো। আর বিশেষ করে যারা একটু নিজেদেরকে সেলিব্রিটি মনে করেন যে আমার কথাগুলো জনগণ শোনে, আমার কিছু ফলোয়ার আছে, ওটাই কাউন্ট করে যে আমার ফলোয়ার কতগুলো, এটাও একটা সংখ্যা। 1 মিলিয়ন, 1.5 মিলিয়ন, 2 মিলিয়ন, এরকম অনেকেরই আছে, মিলিয়ন। ইউটিউবে সে একই রকম ব্যাপার রয়েছে। সেখানে যদি মনে হয় যে আমার জনপ্রিয়তাটা ধরে রাখতে হবে, এই জনপ্রিয়তাটা অর্জন করা যতটা সহজ তার চেয়ে ধরে রাখা কঠিন। এখন আপনি তো সারা জীবন তো একেবারে এমন কন্টেন্ট তৈরি করতে পারবেন না যেখান দিয়ে আপনার একটা শুদ্ধ জনপ্রিয়তা হতে পারে। তখন দেখতে হবে যে পাবলিক কী খায়, এটা যদি মস্তিষ্কে ঢোকে তখন আপনি গালিগালাজ করতে পারবেন, আপনি অন্যের চরিত্র হনন করতে পারবেন, স্পেকুলেশন করতে পারবেন, যেটা ঘটনা নয় সেটাকে ঘটনা বানাতে পারবেন। অর্থাৎ আপনি যেভাবেই হোক তখন আপনার একটাই টার্গেট থাকবে, আমার যেন যে ফেসবুক ফলোয়ার আছে তাদের সংখ্যা যেন কোনো অবস্থাতে না কম। এটা মনিটরাইজ করার জন্য অর্থের দিক দিয়ে বেনিফিটেড হওয়ার জন্য যে সবসময় করছেন তা না, এটা হচ্ছে সেই খ্যাতির আকাঙ্ক্ষা তাকে সেই পর্যায়ে নিয়ে দেয়। এটা আপনি একজন সাইকিয়াট্রিস্টের কাছে তাকে নিয়ে যান, উনি কিন্তু তার অসুখের ধরন এটা বলে দিতে পারবেন। তো এখন আমাদের কিন্তু এখন একটা সময় এসছে, মায়েরাও তো বলে, আপনি যারা বাচ্চাদের লেখাপড়া নিয়ে যখন একটা বাড়িতে যে সংঘাতে নতুন একটা অ্যাভিনিউ তৈরি হয়েছে যে বাচ্চার কাছ থেকে আপনাকে স্মার্টফোনটা কেড়ে নিতে হয়, কী জন্য? যে তার ভিতরে অ্যাডিকশন তৈরি হচ্ছে, একটা সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, ফেসবুক অ্যাডিকশন তৈরি হচ্ছে। তো এটা যদি আমরা আমাদের প্রত্যেকটা পরিবারে আমরা দেখছি যে এটা একটা সত্যিকার অর্থে আমাদের জন্য ক্ষতিকর একটা উপাদান, তাহলে যে ক্ষতির কারণ যারা সৃষ্টি করছে তারা ক্ষতিকর, এই কথাটা বলতে সমস্যাটা করি? এই কথাটা বলবার ক্ষেত্রে মুক্ত কণ্ঠ আমি কেন হতে পারবো না? আমি যদি বলি যে ধূমপান শরীরের জন্য ক্ষতিকারক, তো ফেসবুকের ওই অংশগুলো, আপনি তো এই সেলফোনটা বা স্মার্টফোনটা আপনার কাছে আছে, এখান থেকে আপনি কিন্তু গুগলেও যেতে পারেন সার্চ করার জন্য, আপনি চ্যাট জিপিটিতে গিয়ে আপনার নিজের প্রশ্নের উত্তর এখানে জানতে পারেন। তো আপনি খুঁজে ওই ফেসবুকের মধ্যে ঢুকতে, এটাকে ফেসবুক সর্বস্ব একটি যন্ত্র, এই সেলফোন তো একটা, স্মার্টফোন তো একটা ফেসবুক সর্বস্ব ইনস্ট্রুমেন্ট না। না, কিন্তু এটা আমাদের তো দেশে অনেকগুলো সেই যে জিনিস এখান থেকে আমি নিতে পারি। আমি সেই জ্ঞান বিজ্ঞানের সে চর্চা, আপনি এখান থেকে আমেরিকান কংগ্রেস লাইব্রেরিতে ঢুকতে পারেন, আপনি এখান থেকে ব্রিটিশ মিউজিয়ামে ঢুকতে পারবেন, এখান থেকে পিরামিডে ঢুকতে পারবেন, এখানে স্পেসে যেতে পারবেন, এখানে মার্সে যেতে পারবেন, সমুদ্রের গভীরে যেতে পারবেন, আপনার যা কিছু জানা দরকার সেটা দেখতে পারবেন। আপনি দরকার হলে ফেমাস মুভি, যে সমস্ত মুভি হলিউডে পুরস্কার পেয়েছে সেটা দেখতে পারবেন, সত্যজিৎ রায়ের মুভি দেখতে পারবেন। না, আমার দরকার ওই গালিগালাজের পর্বের সাথে আমি সংযুক্ত হব। তো এই অসুস্থতাকে যদি আপনি জ্বর শুদ্ধ যদি আপনি তুলে ফেলতে না পারেন, এর খেসারত আমাদের অনেক দিতে সেখানে হবে। তো মনস্তাত্ত্বিক জায়গায় আমাদের বোধহয় একটা বড় ধরনের সমস্যা হয়েই গেল। গোলাম মোল্লা রানী, সেই আমি যদি বলি যে নির্বাচন সামনে, ফেসবুক যদি এরকম অশান্ত হয়ে ওঠে, আমি অশান্ত শব্দটাই ব্যবহার করলাম, এবং সেখানে ফেসবুক কর্তৃপক্ষকে কি কোনোভাবে সাহায্য চাওয়া, অবহিত করা, কারণ তারা তো আমাদের দেশ থেকে অনেক বেশি টাকাও পাচ্ছে, তাহলে কেন আমরা সেই জায়গাটায় কাজ করতে পারি না? কারণ আমাদের তো এটা অনেক মুশকিলে ফেলে দিতে পারে নির্বাচনকে সামনে রেখে। সামাজিক মাধ্যমে যেহেতু আমি মোটামুটি অ্যাক্টিভ একজন মানুষ, এরা আসলে ওই আমেরিকাতে, ইংল্যান্ডে, ওদের যে দেশে ওরা মানে খুব দায়বদ্ধ আইনের কাছে, ওখানেও সরকার কিন্তু এদেরকে নিয়ে খুব সমস্যায় আছে। অর্থাৎ আমাদের এই সমাজের মধ্যে যে অস্থিরতাগুলো তৈরি হচ্ছে, ফেসবুক কেন্দ্রিক যে ভয় তৈরি হচ্ছে, আমরা মানসিকভাবে যে অসুস্থ হয়ে যাচ্ছি, রুগী হয়ে যাচ্ছি, এটাই ওদের ব্যবসার মূল ধরন। এই কারণ হলো যে মানুষের গ্রিড, লোভ এবং মানুষের মধ্যে যে ভয়, আতঙ্ক, এটা কেন্দ্রিক যে পণ্যগুলো রয়েছে, এই পণ্যগুলো থেকে তারা যে বিজ্ঞাপন পায়, সেই বিজ্ঞাপন, যেমন দেখা গেল যে আমার খুব জুয়া খেলতে ইচ্ছে করছে, তো পৃথিবীর 1000টা জুয়ার সাইট চলে আসবে। কারো হয়তো দেখা গেল অশ্লীল ভিডিও দেখতে পছন্দ করছে, কেউ হয়তো গালাগাল শুনতে পছন্দ করছে। তো ওই সংক্রান্ত যে তাদের একটা গ্লোবাল একটা বিশাল মার্কেট, বিলিয়ন ডলারের মার্কেট, সেখানে বাংলাদেশ সরকারের কথা তারা কখনোই শুনবে না, সিঙ্গাপুরের কথাও শুনবে না, কারো কথা তারা শুনে না। ইভেন সেই আমেরিকাতে মার্ক জাকারবার্গকে একটা বিরাট করা হয়েছে, মানে শাস্তি দেওয়া হয়েছে, জরিমানা করা হয়েছে, তারপর কিন্তু এগুলো সে বন্ধ হয় না। এবং তার নিজের পরিবার থেকেই, তার স্ত্রী, সন্তান, সেখান থেকে বারবার অভিযোগ আসছে যে তুমি যে কাজটা করেছো এটা অনেকটা ফ্র্যাঙ্কেনস্টাইনের দানবের মতো হয়ে গেছে। এবং সে নিজে বুঝতে পারছে যে তার এই কাজটি করা এখন ঠিক হচ্ছে না, প্রতিষ্ঠাতা নিজে, কিন্তু যেহেতু তার হাজার শেয়ার হোল্ডার আছে, তো সেই শেয়ার হোল্ডারের কারণে সে কিন্তু এটা বন্ধ করতে পারছে না। এবং এখন অনেকগুলো সামাজিক মাধ্যম, অর্থাৎ গুগল বলেন, তারপরে শেষে গুগলের সিস্টার কনসার্ন যেটা ইউটিউব বলেন, আবার এই যে এখন টুইটার, লিঙ্কডইন, তারপরে বাইদু, মানে চ্যানেল বাইদু, এই যে আমাদের ফেসবুক, তারপরে এর আবার ইনস্টাগ্রাম কিনে নিল, সব মিলিয়ে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে অস্থিরতা, গুজব, ভয়, ভীতি, আতঙ্ক। তবে এখানে একটা ব্যাপার হলো কি জানেন, যে অনেকগুলো আছে না যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ নট দ্য রিয়েল ইন্টেলিজেন্স। আবার এই সামাজিক মাধ্যমে যে জনমত, এটা কোনো জনমত না। রাজনীতি এবং নির্বাচনটা হলো মোস্ট প্র্যাকটিক্যাল একটা বিষয়। এখানে মাঠে গিয়ে কাজ করতে হবে। অনেক বড় বড় ফেসবুক সেলিব্রিটি, ইউটিউব সেলিব্রিটি,
কিন্তু এলাকাতে গিয়ে আসলে তাদের পক্ষে একটা মেম্বার ইলেকশন করে ভোট পেয়ে আসা সম্ভব নয়। ভোটের জায়গাটা এখনও ম্যানুয়াল রয়ে গেছে, একদম 100% ম্যানুয়াল রয়ে গেছে। তবে আপনি যদি কোনো একটা জায়গায় উত্তেজনা তৈরি করতে চান, মারামারি করতে চান, তো সেক্ষেত্রে আসলে ফেসবুক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন আমি করবে। বিরতিতে যাব, পর্যায়ে ডাক্তার পাবেল আপনার কাছে আসতে চাই। থানা থেকে অস্ত্র লুট হয়ে যাওয়া, সেগুলো এখন উদ্ধার করা সম্ভব হয়নি। শীর্ষ সন্ত্রাসী বাইরে ঘুরে বেড়াচ্ছে, এটাও একটা মোটা দাগের আলাপ। তার সাথে 25 ডিসেম্বর আবার তারেক রহমান দেশে আসছেন। অনেকে এই জায়গাটা এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছে যে সেখানে আবার কোনো ধরনের মানে সে, আমি যদি বলি যে উদ্বেগের জায়গাটা, যারা তারেক রহমানকে খুব ভালোবাসে তারাও এক ধরনের পড়ে গেছেন সেই আশঙ্কায়। উদ্বেগটা ভালোবাসার এবং আন্তরিকভাবে হলে কোনো সমস্যা ছিল না, কিন্তু উদ্বেগটা যদি কোনো আতঙ্ক সৃষ্টি করার জন্য অথবা এটি এমন একটা জায়গায় নেতিবাচকভাবে নিয়ে যাওয়ার জন্য যদি উদ্দেশ্যটা হয়, সেটি সঙ্গত হবে না। বরং এই কথা আমরা কেন বলতে পারছি না যে আমরা পুরো বাংলাদেশের জনগণ এরকম নৈরাজ্যকর কাজগুলোকে প্রতিহত করব। আমার আশপাশের কোনো লোকের যদি এরকম চেষ্টা থাকে, তাহলে সেটাকে আমি সঙ্গে সঙ্গে সেটাকে আমার নিজের শক্তি দিয়ে আমি এটা হতে দেবো না। আমাদের ঐক্যের প্রয়োজন আছে। দেখুন, আপনি এমন একজন মানুষের রেফারেন্স এখানে আনলেন, তিনি কিন্তু তার পরিবারের তার পিতাকে শহীদ হতে দেখেছেন। জি, তিনি 1971 সালে তার বাবাকে দেখেছেন যে উনি স্বাধীনতার ঘোষণা করেছেন, একজন মেজর তাদের পুরোপুরিভাবে নিরাপত্তা ব্যাপারে কোনো রকম চিন্তা না করেই তারা গ্রেপ্তার হয়েছেন পাকিস্তানিদের হাতে, সেটাও জানেন তারা। আবার 1/11-এর পরে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের উপর যে নির্যাতন নেমে এসেছিল, সেটা উনি জানেন। এত সব কিছু জানার পরেও যিনি তার আত্মবিশ্বাস থেকে বলতে পারেন যে আমি আসছি 25 তারিখে, তখন বুঝতে হবে যে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে যদি আমি শুধুমাত্র ভীতির জগতে বাস করি, তাহলে বাংলাদেশের মানুষের জন্য যে প্রত্যাশিত যে মুক্তি এবং কল্যাণ, সেটা কেউই নিশ্চিত করতে পারবে না। আপনি যেই সামনে আসবে তাকে যদি এইটুকু বলে দেন যে আপনি তো নিরাপদ না, সব পালিয়ে যান, তাহলে আমরা এটাকে শুধুমাত্র সে সমস্ত এই দাম্ভিকতার পদভারে যারা বাংলাদেশকে যারা তাদের অভয়ারণ্য পরিণত করতে চান এবং তারা দেখাতে চান যে এখানে শুধুমাত্র নৈরাজ্য এবং যাদের অস্ত্রের শক্তি আছে তারাই দেশকে শাসন করবে, দেশকে পরিচালনা করবে, সেই গুটি কয়েক মানুষের হাতে পুরো বাংলাদেশের 20 কোটি মানুষ জিম্মি হয়ে যাবেন। এরকম বাংলাদেশ আমরা আপনি কি বলছেন যারা এই উদ্বেগ উৎকণ্ঠা দেখাচ্ছে তারা আসলে তার আশাটাকে এক ধরনের বাধাগ্রস্ত করতে আমি চাচ্ছে? সেটা বলছি না, আমি বলছি যে আন্তরিক যদি হন, আমরা তো অবশ্যই সেটাকে স্বাগত জানাবো, যে তাদের ভেতরে যে কনসার্ন আছে, তাদের ভেতরে যে একটা মমত্ব বোধ আছে, তাদের ভেতরে যে একটা একান্ত তারা ওইটার সাথে অনুভব করছেন যে তার নিরাপত্তার ব্যাপারটা তাদেরকে উদ্বিগ্ন করে, সে পর্যন্ত ঠিক আছে। এই পর্যন্ত তারা উদ্বিগ্ন হতেই পারেন। একজন প্রিয়জনের নিরাপত্তার ব্যাপারে একজন দেশের মানুষ, যিনি দেশের সবচেয়ে বড় জনপ্রিয় নেতা এই মুহূর্তে, তার কাছে নেতৃত্ব প্রত্যাশা করে আগামী দিন দেশ পরিচালনা, তার ব্যাপারে উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। কিন্তু এই উদ্বিগ্নতাকে কেউ যদি আতঙ্ক এবং জনমনে ভীতি সঞ্চারের কাজ হিসেবে ব্যবহার করতে চায়, তাহলে সেটি সঙ্গত হবে না। আমি এটি বলতে চাইছি। গোলাম মোল্লা রনি, এই যে যেটা বলেছিলাম যে থানা থেকে অস্ত্র লুট হয়ে যাওয়া, শীর্ষ সন্ত্রাসী বাইরে ঘুরে বেড়ানো, এবং অনেকে বলছে পতিত আওয়ামী লীগ সরকারের হাতে প্রচুর টাকা রয়েছে, এই সন্ত্রাসীতে তো তারা চাইলেই ব্যবহার করতে পারবে। না, আসলে মানুষের মধ্যে যখন জাগরণ হয়, রাজনৈতিক উন্মেষ হয়, মানুষের রাজনৈতিক উইলফোর্সটা যখন কাজ করে, তখন আসলে কোনো অর্থ, কালো টাকা বা অস্ত্র এটা দুপয়সার কাজে আসে না। আপনি বোঝার চেষ্টা করুন যে একটা রাষ্ট্রশক্তি 15 বছর যাবৎ এরকম একটা অবস্থা তৈরি করেছিল যে আমরা মনে করেছিলাম যে 2041 সনের আগে এই সরকার পরিবর্তন হবে না। তো জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তারা টিকতে পারেনি। তো একইভাবে জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গে রাজনীতির কোর্স অফ অ্যাকশনটা চেঞ্জ হয়ে যাবে এবং বিএনপির যারা লোকজন আছে এই মুহূর্তে সবাই একটা একই বিন্দুতে এসে দাঁড়িয়ে যাবে। এখন অনেকগুলো বিন্দুতে আছে উনি আসার সঙ্গে সঙ্গে, এবং তাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে আবেগ আছে, উৎসাহ আছে, ভালোবাসা আছে এবং জোয়ার আছে, এটাকে যদি মাত্র 1 সপ্তাহ থেকে 15 দিন ধরে রাখা যায়, বিএনপি ধরে রাখতে পারে, তাহলে তিনি বাংলাদেশের অঘোষিত প্রধানমন্ত্রী। তার হুকুমের বাইরে কেউ যেতে পারবে না এখানে, মূল ব্যাপারটা। এখন ওটা বিএনপি এবং জনাব তারেক রহমান সেভাবে কীভাবে ক্যাশ করবেন এটা তার ব্যাপার, কিন্তু উনি আসার সঙ্গে সঙ্গে টোটাল রাজনীতির যে হিসাব, পুরো হিসাবটা পরিবর্তন হয়ে যাবে এবং রাজনীতির যে গন্তব্যটা এটাও বিএনপির ফেভারে চলে আসবে। আর এর জন্য তো ওনাকে আসলে শতভাগ ঝুঁকি নিতে হবে। রাজনীতি তো একটা 100% ঝুঁকির জিনিস, এটা ঝুঁকি না নিলে কেউ নেতা হতে পারে না। তো উনি যখন এই সময়টাতে উপযুক্ত মনে করছেন, আমরা যখন পুরো দেশটাকে মনে করছি যে এখন এই সময়টাতে আমাদের ভয় আছে, আতঙ্ক আছে, আমাদের ঘর থেকে বের হওয়া উচিত না, বডিগার্ড নিয়ে ঘোরা উচিত, এই যে চিন্তা ভাবনা করছি, এই জন্য আমরা হলাম আমজনতা।
আর একজন নেতা চিন্তা করে যে ওই যেখানে আগুন আছে, যেখানে গণ্ডগোল আছে, ওটার মধ্যে গিয়ে ওই জাহান্নামে বসিয়া হাসি পুষ্পের হাসি সেই নেতা হতে পারে। তো এই যে তারেক রহমান সাহেব যে এতকাল যারা বিভিন্ন সময় তার সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলেছেন, এই বিদেশে গিয়ে পালিয়ে আছেন, আসলে দেখাই দেবো ইত্যাদি ইত্যাদি ঘটনা, এখন এই সময়টাতে যখন একটা ক্রাইসিস মোমেন্টে যাওয়া যাচ্ছে, এবং আমি অবাক হয়ে গেলাম যে বিএনপির পক্ষ থেকে এই ঘোষণাটা আসছে সেই দিন যেই দিন হাদি গুলিবিদ্ধ হয়েছে। ফলে এখানে তো ভয় পাওয়ার কথা বিএনপির, কিন্তু ভয় না পেয়ে দেখা গেল ওই দিনই ঘোষণা হলো যে আমি 25 তারিখ আসছি। তো ব্যক্তিগতভাবে আমি তাকে ওয়েলকাম জানাই, এই কারণে জানাই যে তার আগমনের মাধ্যমে একটা সুষ্ঠু গণতান্ত্রিক রাজনীতির একটা ধারা প্রবাহিত হোক, যেখানে বিএনপির অপোনেন্ট যারা আছে সেখানে দলীয় প্রধানগুলো দিব্যি মার্চ চষে বেড়াচ্ছে। তো বিএনপি নেতাকর্মীদের মনে অনেক যাকে বলে আফসোস যে আমাদের নেতা যদি এখন সামনে থাকতো, তাকে নিয়ে আমরা একটু তারেক ভাই জিন্দাবাদ, তারেক ভাই জিন্দাবাদ বলতে পারতাম আর কি। তো সেই আকাঙ্ক্ষা পূরণের তিনি আসছেন, আসুন, তার দেশ আসবেন না কেন। আয়োজন শেষ করব, 30 সেকেন্ডে আপনি কিছু যুক্ত করবেন কিনা যে এটা আসলেই সেই ভীতিকর অবস্থায় একটা সাহসের সঞ্চার কিনা? অবশ্যই জনাব তারেক রহমানের দেশে আসার পরপর দেখবেন যে রাজনৈতিক যে আবহাওয়া আছে এটা পরিবর্তিত হয়ে যাবে, এবং পুরো বাংলাদেশ তখন এক জায়গায় ফোকাসড হবে যে জনাব তারেক রহমানের কাছে আগামী দিনের প্রত্যাশা, যাকে যেমন রনি খুব যুক্তিসঙ্গতভাবে বলেছে যে উনি বাংলাদেশের অঘোষিত প্রধানমন্ত্রী সেদিনই হবেন যেদিন উনি বাংলাদেশের মাটিতে পা ফেলবেন। সকল মানুষের ঐক্য, শুধুমাত্র আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঐক্যের কথা বলছি না, ঐক্যবদ্ধ জনমানুষ যারা সত্যিকার অর্থে প্রগতি, গণতন্ত্র এবং বাংলাদেশের সত্যিকার অর্থে সুশাসনের আগামী প্রজন্মের বাংলাদেশ দেখতে চান, তাদের জন্য জনাব তারেক রহমানের আশাটা হচ্ছে তাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষিত জিনিস। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার আলমগীর পাভেল আপনাকে, গোলাম মওলানা রনি আপনাকে অসংখ্য ধন্যবাদ।